সেটাই না আমরা দেখব। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি জেলখানাতে, যেখানে জিমি অর্থাৎ জেমস ভ্যালেন্টাইন তিনি বন্দী আছেন। কোন একটা সিন্দুক চুরির কেসে তাকে ধরা হয়েছে এবং তিনি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আছেন। কারাদণ্ডের বিচারে কিছু মানুষের সশ্রম কারাদণ্ড হয়, কিছু মানুষের বিনাশ্রম কারাদণ্ড হয়। বন্দিদশা উভয়কে ভোগ করতে হয়, কিন্তু যারা সশ্রম কারাদণ্ডে থাকেন তাদেরকে কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। তো জিমিকে কাজ দেওয়া হয়েছিল যেখানে জুতো তৈরি হতো, ওই জেলখানার মধ্যেই যেখানে জুতো তৈরি হতো সেই জুতোর দোকান বা জুতোর স্টোর, সেইখানে তিনি কাজ করতেন। প্রায় 10 মাস অতিক্রান্ত হয়ে গেছে। অন্যান্য বারেও জিমি জেল খেটেছে, কিন্তু কোনোবারেই 2-3 মাসের বেশি তাকে জেল খাটতে হয়নি। জেলের বাইরে তার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, সেই বন্ধু বান্ধবরা তাকে অনায়াসে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়ে গেছে। এবার এক দুধে গোয়েন্দার পাল্লাই পড়ে জিমিকে প্রায় 10 মাস জেল খাটতে হয়েছে। যদিও তার কারাদণ্ড অনেক বেশি ছিল, প্রায় 4 বছরের দণ্ডে দণ্ডিত হয়েছিলেন, কিন্তু সেই 4 বছরের দণ্ডের মধ্যেও তিনি ভেবেছিলেন হয়তো at the longest he will have to serve maximum of 2 or 3 months, but nearly 10 months have been passed. So he was very weary, he was very tired of this life of imprisonment. তারপর কোন একটা দিনে তার কাছে খবর এলো যে গভর্নর তাকে ক্ষমা করেছেন, তার শাস্তি মুকুব করেছেন এবং তার জেল মুক্তি হবে। সেই খবরটি একজন রক্ষীর মাধ্যমে তার কাছে পৌঁছালো এবং তাকে ওয়ার্ডেনের কাছে নিয়ে আসলো। ওয়ার্ডেন তাকে সেই ক্ষমাপত্রটি হাতে তুলে দিলেন, যদিও সেটা পেয়ে তিনি খুব একটা আহ্লাদিত হলেন না। ওয়ার্ডেন তাকে কিছু উপদেশ দিলেন, তাকে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার পরামর্শ দিলেন, সৎভাবে জীবনযাপন করার উপদেশ দিলেন। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী কথায় আছে। স্বাভাবিকভাবেই তিনি কিন্তু তার সমস্ত দোষ অস্বীকার করলেন এবং তিনি ভান করলেন যে যেন তিনি কোনো কিছুই করেননি, অর্থাৎ ভাজা মাছটি উল্টে খেতে তিনি জানেন না। তিনি ব্ল্যান্ডলি ভার্চুয়াস নিজেকে প্রেজেন্ট করলেন যে না, আমি তো কোনোভাবে স্প্রিংফিল্ডের কেসের সঙ্গে যুক্ত নই, আমি তো কোনোভাবে সিন্দুক চুরি করিনি, কোনোদিন তো সিন্দুক ভাঙিনি। এই ধরনের লেম এক্সক্লুজেস, এই ধরনের ভুল তথ্য, মিস ইনফরমেশন দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেন। ওয়ার্ডেন বুঝতে পারলেন যে জিমি মিথ্যে বলছে। তাকে ছোট্ট করে হলেও ভৎসনা করে, ব্যঙ্গোক্তি করে তাকে পরের দিনকে ছেড়ে দেওয়ার জন্য আদেশ দিলেন ওই জেলখানার গার্ড ক্রোনিনকে। এবার জেনারেলি জেলখানা থেকে বেরিয়ে আসামিরা কি করে, তারা একটু সূর্যালোক, সেখানে মুক্তির স্বাদ নেয়, সূর্যের আলোর পরশ নেয়, প্রকৃতির মুক্ত বাতাস, পাখির গান, গাছের ডালের হিল্লোল, এই সমস্তগুলোকে তারা খুব উপভোগ করে। কিন্তু জিমি যেহেতু একজন পেশাদার অপরাধী ছিল, স্বাভাবিকভাবে তার কাছে এগুলো কোনো ম্যাটার করে না। বরং 10 মাসে তার জেলখানায় ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি, তাই তিনি জেল থেকে বেরিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে গেলেন। সেই রেস্টুরেন্টে গিয়ে সেখানে তিনি মুক্তির স্বাদ দিলেন একটি ঝলসানো চিকেন, অর্থাৎ ব্রয়েলড চিকেন, অ্যান্ড আ বোতল অফ হোয়াইট ওয়াইন, এবং 1 বোতল সাদা মদ নিন, এবং তার সঙ্গে ভালো একটি সিগারেট কিনলেন, খুব ভালো মানের। তারপর তিনি তার নিজের গন্তব্যে চলে গেলেন। গন্তব্য বলতে সেখানে তার বন্ধুর একটি ক্যাফে ছিল, বন্ধুর নাম মাইক ডোলান। সেই ক্যাফেতে পিছন দিকে বার ছিল, বার কাম রেস্টুরেন্ট কাম ক্যাফে। সেইখানে পিছনের দিকে তিনি উপরের তলায় একটি ঘরে থাকতেন। সেই ঘর কিন্তু চাবি পড়ে থাকতো যতদিন জিমি সেখানে ছিলেন না। জিমি যেদিন থেকে জেলে গেছে সেদিন থেকে ওই ঘর যেমন অব্যবহৃত ছিল সেরকম অব্যবহৃতই রয়েছে। এমত অবস্থায় তিনি যখন দেখলেন যে না, তার ঘর ঠিকই রয়েছে, সেখান থেকে তিনি আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়লেন তার সেই পুরনো প্রফেশনাল জব মানে আবার তাকে সিন্দুক চুরি বা ব্যাংক ডাকাতি এই ধরনের পরিকল্পনায়। মাইক ডোলান তাকে জিজ্ঞাসা করলে তিনি এমন একটা মন্তব্য করেন যাতে মাইক ডোলানের অত্যন্ত হাসি পেয়ে যায়, এবং স্বাভাবিকভাবেই তাকে মিথ্যে বলা হয়েছিল যে তিনি নাকি কোনো একটা বিস্কিট কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতে চলেছেন। তো দেখা যায় পরবর্তীকালে এসব কিছু নয়, তিনি আবার ব্যাংক ডাকাতি শুরু করেন, সেফ ক্র্যাকিং শুরু করেন,
কিছুদিনের গ্যাপে পরপর 3টে বড় বড় সিন্দুক ভাঙা বা ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে যায়, এবং তারপরে স্বাভাবিকভাবেই প্রশাসনের বা যারা পুলিশ প্রশাসন রয়েছে, যারা দুষ্টদেরকে ধরেন, সেই রোগ ক্যাচার্স বলা হচ্ছে তাদেরকে স্বাভাবিকভাবেই ভাবতে বাধ্য করে যে কিভাবে এর সলিউশন হবে, এতখানি ক্ষতি হয়ে যাচ্ছে। তখন তারা আবার বেন প্রাইসকে ডাক দেন। বেন প্রাইসের মতো দুধে গোয়েন্দার হাতে যখন আবার সেই তদন্ত ভার পড়ে, তখন বাকি যাদের সিন্দুক টিন্দুক ছিল তারা একটু স্বস্তি বোধ করে, এবং বেন প্রাইস তদন্তের গতি প্রকৃতি স্থির করেন, বিভিন্ন ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন। তখন দেখা যায় যে একটা সিমিলারিটি রয়েছে, এবং নোটেবল সিমিলারিটি। প্রত্যেকটা কাজের মধ্যে একটা মানুষেরই কাজ বলেই মনে হচ্ছে, এবং খুব নিখুঁত কাজ, এবং এরকম কাজ একমাত্র জিমিই করতে পারে। কারণ বেন প্রাইসের জিমির উপরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ইতিপূর্বে সে স্প্রিংফিল্ড কেসে জিমিকে অ্যারেস্ট করেছিল। স্বাভাবিকভাবেই জিমির কি কি বৈশিষ্ট্য, কিভাবে তিনি সিন্দুক ভাঙেন, কিভাবে তিনি পালিয়ে যান, কিভাবে পুলিশকে ডজ করেন, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক অলরেডি বেন প্রাইসের কাছে জানা রয়েছে। আর ভুল হলো না, তাকে বলতে শোনা গেল দ্যাট ইজ ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স ওয়ার্ক, এটা ওই ফুলবাবু জিমিরই কাজ। তাহলে জিমিকে তাকে আবার চাই। আর জিমিও দেখলেন যখন বেন প্রাইসের হাতে তদন্ত ভার এসেছে, আবার তাকে অ্যারেস্ট হতে পারে। তখন তিনি কি করলেন? তখন তিনি চলে গেলেন একটা অন্য প্রান্তে, যেটাকে বলা হচ্ছে এলমোর। এলমোর হচ্ছে একটা ছোট্ট শহর, যেখানে আমেরিকার যে আরাকান বলে একটা প্রদেশ আছে, আরকানসাস, সেই আরাকানদের মধ্যে মূলত সেখানে কালো মানুষদের বাস। সেই ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরাকানসে, সেখান থেকে 5 মাইল, মানে রেল রোড থেকে 5 মাইল দূরে একটা ছোট্ট শহর এলমোর। সোশিয়েবল মানুষদেরই জায়গা, খুব শান্তিপ্রিয় জায়গা। সেখানে তিনি পৌঁছে গেলেন। তার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে নতুন করে জীবনটাকে শুরু করা। কিন্তু প্রথম দিকে হয়তো তিনি ভাবেননি যে নতুন করে শুরু করবেন, অন্য কোনো কিছু করবেন। বাট যেদিন তিনি এলমোরে পা রাখছেন, সেদিন তিনি দেখতে পান একটি মেয়েকে, যার নাম মিস অ্যানাবেল অ্যাডামস। এবং মেয়েটি এতই সুন্দরী, তাকে দেখেই জিমি প্রেমে পড়ে যায়। প্রথম দেখাতেই লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে, ঠিক সেরকম তার হয়ে যায়। এবং সেই অল্টারনেটিভ এবং সাডেন লাভ, যেটা জিমিকে পরিবর্তন করতে সাহায্য করেছিল। জিমি পরিবর্তিত হয়েছিল শুধুমাত্র সেই মেয়েটির সাথে সম্পর্কে যাওয়ার জন্য, সেই মেয়েটিকে বিয়ে করার জন্য। প্রথম দিকে তিনি সেই এলমোরে গিয়ে একটা হোটেলে উঠলেন, কিছুদিন সেখানে থাকলেন, পরিস্থিতি দেখে নিলেন। দেখে নিয়ে তিনি ঠিক করলেন যে তিনি পুরানো সমস্ত কিছু কাজকর্ম তিনি ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করবেন। অ্যান্ড স্ট্রেট লাইফ, দ্যাট ওয়াজ অনেস্ট লাইফ, যেখানে কোনো পুরানো দাগ থাকবে না, অন্যের কোনো টাকা পয়সা নিয়ে নেওয়ার জায়গা থাকবে না, সেরকম একটা জীবন। তাই তিনি ঠিক করলেন তিনি একটা জুতোর দোকান খুলবেন। কারণ চুরি বাদ দিয়ে আর যেটুকু অভিজ্ঞতা তার রয়েছে সেটা হচ্ছে জুতোর দোকানে কাজ করা, যেটা তিনি জেলখানায় থাকতে করেছিলেন। তাই তিনি ভাবলেন যে একটা এক্সক্লুসিভ শু স্টোর যদি খোলা যায়। তিনি প্রথমে ওই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন যেখানে জুতোর ব্যবসা কেমন চলবে, এবং যখন ম্যানেজারের কাছ থেকে একটা ভালো সম্ভাবনা পেলেন, তখন তিনি জুতোর দোকান খুলে বসলেন। এবং সেই জুতোর দোকানে তিনি কিন্তু সৎভাবে ব্যবসা করতে শুরু করলেন। ভালো ব্যবসা হলো, রমরম করে জুতোর দোকান চলতে লাগলো, তার প্রসপারিটি এলো জীবনে, এবং সোশ্যালিও তিনি খুব সফল হলেন। ওখানকার মানুষ তাকে ভালোবাসতে শুরু করেছে, প্রচুর বন্ধু বান্ধব হয়েছে। এবং সব থেকে বড় কথা, তার যেটা জীবনের সব থেকে ইচ্ছে ছিল ওই দিনে এলমোরে আসার পর থেকে, সেই অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার দেখা হয়েছে। অ্যানাবেল অ্যাডামস তাকে অ্যাকসেপ্ট করেছে, তার বাবা তাকে অ্যাকসেপ্ট করেছে, এবং তাদের 2 সপ্তাহের মধ্যে বিয়ে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যখন সবকিছু ঠিকঠাকের পথে চলছে, তিনি তার এক পুরনো বন্ধুকে চিঠি লেখেন, বিলি বলে বন্ধুর নাম। তাকে আসতে বলে কোনো একটি জায়গাতে, সেন্ট লুইসে চিঠিটা লেখা হয়, এবং লিটল রক বলে একটি জায়গায় তাকে দেখা করতে বলা হয়। এবং তার উদ্দেশ্য ছিল তার যে ফাইনেস্ট টুলস অফ বার্গলারি ছিল, যেটা দ্য বেস্ট সেট অফ টুলস ইন আমেরিকা, এবং অন্যান্য যারা ছিনতাইবাজ, অন্যান্য যারা সিন্দুক চোর, তাদের কাছে ঈর্ষা করার মতো একটা সেট ছিল জিমির কাছে, যেটা জিমিকে সবার থেকে বেশি বেশি ওই প্রফেশনেতে উৎকৃষ্ট করে তুলেছিল। তো সেই সেট অফ টুলস তিনি চেয়েছিলেন তার বন্ধুকে ফিরিয়ে দেবেন।
বন্ধুকে প্রেজেন্ট দেবেন, দিয়ে দেবেন নাই, বন্ধুকে উপহার দেবেন, কারণ ওগুলো তো আরই তৈরি। আর তিনি নিজে এমন কিছু যন্ত্র আবিষ্কার করেছিলেন যেগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না, তাই কেউ সেগুলোকে নকল করতে পারবে না। অতএব সেই গর্বের সেট অফ টুলস তার কাছে অনেক প্রিয়, সেটা তিনি তার সেই প্রিয় বন্ধুকে দিয়ে তার সমস্ত দাগ তিনি মুছে ফেলতে চেয়েছিলেন। এমনিতেই তিনি 1 বছর ধরে এই ধরনের কোনো কাজ করেননি, কোনো লোকের পয়সা তিনি চুরি করেননি, কোনো অসৎ পথে রোজগার তিনি করেননি, সৎভাবে বাঁচার চেষ্টা করেছেন। পরবর্তীকালে যাতে সামান্যতম দাগ তার জীবনে না থাকে, তাই তিনি নিজেকে পরিপূর্ণভাবে সংস্কার করার উদ্দেশ্যে সেই বার্গারি ফুলসগুলোকেও তিনি দিয়ে দিতে চেয়েছিলেন তার বন্ধুকে। সেই উদ্দেশ্যে তাকে চিঠি লিখলেন। যেদিন সেখানে যাবে ঠিক সেই দিন সকালে ইতিমধ্যে কি হয়েছে একটু বলে নিই। ইতিমধ্যে বেন প্রাইস কিন্তু খুঁজতে খুঁজতে এলমোরে চলে এসেছে। ঠিক যেদিনকে চিঠি লেখা হলো সেই দিনকেই সন্ধ্যাবেলায় সবার অলক্ষ্যে বেন প্রাইস পৌঁছে গেল, এবং ওয়েদার দ্য পার্সন ইজ জিমি অর নট, এটা তার লক্ষ্য ছিল। এবং যদি জিমি হয়ে থাকে তিনি কিরকম ভাবে আছেন, এই গত 1 বছরে তার কি কি কার্যাবলী, এইগুলো উদ্দেশ্য ছিল বেন প্রাইসের দেখা। তো বেন প্রাইস কি করলেন, বেন প্রাইস ওই জিমিরই যে জুতোর দোকান, সেই জিমির জুতোর দোকানের উল্টো দিকে একটা ওষুধ দোকান ছিল, ড্রাগ স্টোর ছিল। সেই ড্রাগ স্টোরে থেকে বসে তিনি তার কার্যাবলীগুলো লক্ষ্য করলেন, এবং সে যে জিমি সেটা নিশ্চিত করলেন পরবর্তীকালে। এবার একদম লাস্ট ল্যাপে ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি, ওই দিনে যেদিনকে লিটল রকে যাওয়ার কথা আছে, সকাল সকাল বেরিয়েছে। মিস্টার অ্যাডামস অর্থাৎ অ্যানাবেলের যিনি বাবা, তার বাড়িতেই ব্রেকফাস্ট সেরে অ্যানাবেল এবং অ্যানাবেলের দিদি, তার 2 মেয়ে, এছাড়াও মিস্টার অ্যাডামস সবাই মিলে তারা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ব্যাংকে আসার পরে একটা খুব প্যাথেটিক ঘটনা ঘটে যায়, যেটা ওই গল্পের এবং জিমির জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। খেলার ছলে দেখা যায় ওই অ্যানাবেলের যে দিদি, তার 2 মেয়ে এবং আগাথা, তারা খেলার ছলে ওই ছোট বোনটিকে অর্থাৎ আগাথাকে মেয়ে বলে বড় বোনটি সে ওই ভল্টের মধ্যে ঢুকিয়ে লক করে দেয়, এবং সেই ভল্টটা তখনও টাইম লক সেট করা হয়। যেহেতু টাইম লক সেট হয়নি, মিস্টার অ্যাডামস খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে এই মেয়েটিকে খুব বেশিক্ষণ ওখানে থাকলে তার বাঁচার সম্ভাবনা নেই, আর লিটল রকের আগে কোনো ভালো মেকানিকও পাওয়া যাবে না, কোনো একজন ব্যক্তি পাওয়া যাবে না যে কিনা ওই ভলটা খুলতে পারে। তখন স্বাভাবিক প্রণয়বশত অ্যানাবেল অ্যাডামস জিমির কাছে দাবি করে বসে, তুমি কিছু করতে পারবে না জেমস। যদিও তখন তার নাম জেমস ছিল না, তখন র্যাব ডিসপেন্সার বলে নাম নিয়েছে, এটাও আমি উল্লেখ করতে ভুলে গেছিলাম। এটাও প্রসঙ্গত উল্লেখ্য যে জিমি যখন এলমোরে আসে তখন নাম বদল করে র্যাব ডিসপেন্সার হিসেবে নিজেকে রেজিস্টার করে, এবং সেইভাবেই পরিচিত হয় সমাজে, সবাই তাকে র্যাল্প বলেই জানে। তো সেই র্যাল্পের কাছে অ্যানাবেল বলছে যে তুমি কিছু করতে পারবে না, দেখো না যদি তুমি কিছু করতে পারো। এরকম সিচুয়েশনে জিমি তো ভালো করেই জানে যে একমাত্র জিমি সেখানে রয়েছে যে কিনা এই কাজটা সবার থেকে ভালো করতে পারে, কিন্তু সেটা করলে তার অসুবিধা আছে। অসুবিধা কোথায় না, গত 1 বছর ধরে তার নিজেকে সোশ্যাল ভাবে প্রতিষ্ঠা করা, নিজেকে একজন সৎ মানুষ হিসেবে তুলে ধরা, কোথাও গিয়ে সেইটা ধাক্কা খাবে না। একটা মানুষ যে বিয়ে করতে চলেছে একজন ব্যাংকের মালিকের মেয়েকে, সবাই ভাবে সেই ব্যাংকের মালিক চাইবে তার যে হবু জামাই সে একজন ভালো মানুষ, সৎ মানুষ, ব্যবসা করে খায়। সে যখন জানবে যে সিন্দুক চুরি সে করতো, বা সিন্দুকটা সে কি করে ভাঙতে পারলো, বা কিভাবে বা সিন্দুক ভাঙার অ্যাপারেটাসগুলো তার কাছে এলো, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। তাহলে একটা বিশেষ মোড়, বিশেষ সন্ধিক্ষণে এই মুহূর্তে যিনি উপস্থিত হলো। একদিকে তিনি যদি এগান একটা মানুষের প্রাণ বাঁচবে, আবার যদি ওই কাজটি করেন সেক্ষেত্রে তার আগামী জীবন হয়তো বা অনিশ্চিত হতে পারে, তার বিয়ে ভেঙে যেতে পারে, অ্যানাবেলকে সে না পেতে পারে। তার জন্য সে এত চেষ্টা করেছিল, যার জন্য সে নিজেকে পরিবর্তন করেছে, সংস্কার করেছে। কিন্তু সেইখানে সে তার যে দ্বিধাদ্বন্দ্ব, সেই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তিনি একটা মানুষের জীবন বাঁচানোটাকেই তার বড় কর্তব্য বলে ভাবলেন। জীবনে সেটেল হওয়ার থেকেও মানুষকে বাঁচানো তার কাছে একটা বড় কাজ। তিনি সকলকে বাইরে যেতে বললেন,
এবং একটু দূর থেকে তারা যখন দাঁড়িয়ে দেখলেন এবং কি সুন্দরভাবে সুইফটলি তার নিজের রেকর্ড ভেঙে 10 মিনিটের মধ্যে ওই মেয়েটিকে সে ওই সিন্ধুকের ফল্ট থেকে উদ্ধার করলেন। আর এই সমগ্র ব্যাপারটা কিন্তু বেন প্রাইস ব্যাংকের ওই রেলিং এর বাইরে থেকে তিনিও লক্ষ্য করছেন অনর্থে। কিন্তু এই সময় বেন প্রাইসের মনের মধ্যে একটা বড় চেতনা এসেছে। বেন প্রাইস দেখছেন যে মানুষটা সম্পূর্ণরূপে পরিবর্তিত। এর মধ্যে এই মুহূর্তে স্বার্থের জায়গাটা বড় নয়, একটা মানুষের জীবন তার কাছে বড়। আজকে তার বিয়ে ভেঙে যেতে পারে, তার জীবনে অনিশ্চয়তা আসতে পারে, জেনেও সে যখন এই মেয়েটিকে বাঁচাবার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে বুঝতেই হবে সে সম্পূর্ণরূপে একটি মানুষে পরিণত হয়েছে। তার মধ্যে যে কিছু নুফলস ছিল, যা কিছু নুফলস ছিল, সবগুলোই নেই বললেই চলে। গত 1 বছর ধরে তিনি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন। আজও তিনি এমন একটা কাজ করলেন যেটা মানবিকতার বিচারে অত্যন্ত মহৎ করে তুলল তাকে। বেন প্রাইস ওখানেই ডিসিশন নিলেন যে একে আর অ্যারেস্ট করা ঠিক হবে না। কারণ কখনো কখনো একটা মানুষ যখন ভেতর থেকে সংস্কারিত হয়, যখন সে নিজের ভুল নিজে বুঝতে পারে, যখন সে নিজে নিজেকে শোধন করে, অনুতপ্ত হয়, আর সেখানে শাস্তির প্রয়োজন হয় না। শাস্তি তো মূলত সংশোধনের জন্য। কারণ আজকে আমরা দেখলেই দেখতে পাবো আগেকার যেগুলো জেলখানা ছিল সেগুলো আজকের সংশোধনাগার হয়েছে, কারেকশনাল হোম হয়েছে। তাহলে আওয়ার মোটো ইজ টু কারেক্ট দ্য পিপল হু হ্যাড ডান সাম রং। সেই সমস্ত অপরাধ করা লোকগুলো যাতে অপরাধ মুক্ত হয়, আবার সামাজিক জীবনে ফিরে আসতে পারে, সমাজ যেন সুস্থিরভাবে চলে, নিরাপদভাবে চলে। এই কারণেই কারাগার বা জেলখানার উপস্থাপনা। তো বেন প্রাইস দেখলেন একে আর অ্যারেস্ট করার প্রয়োজন নেই, তাই তিনি এখানটাই খুব আইরনিক একটা আচরণ করলেন। জিমি কিন্তু বেনকে চিনতে পেরেছে, বেনও জিমিকে চিনতে পেরেছে। আর জিমিও জানতো যে আজকে এই ঘটনার পরে হয়তোবা তার আর বিয়ে হবে না। তার এখন সে বেন প্রাইসের সঙ্গে জেলে যাক বা না যাক বা সমাজে থাকুক, সেটা খুব একটা ডিফার করবে না, এটা তার মনেই হয়েছে। তাই যখন সে বেনকে দেখতে পেল, এভাবেই খুব স্বাভাবিক ক্যাজুয়াল ভঙ্গিতে তাকে বলো, বেন তুমি চলে এসেছো, ওকে চলো লেটস গো। কিন্তু বেন প্রাইসের ভূমিকাটা এখানে দেখার মতো ছিল। বেন প্রাইস খুব ভালো করেই চিনতেন, ভালো করেই বুঝেছিলেন উনিই জিমি। ও তাকে চেনা দিলেন না, তাকে ধরার প্রয়াস করলেন না, বরং এড়িয়ে গেলেন। বলে, তুমি কাকে বেন করছো? আমি তো তোমায় চিনি না। আমি শুধু বলতে এলাম তোমার ঘোড়ার গাড়িটা তোমাকে নিয়ে যাওয়ার জন্য ওয়েট করছে এবং ডল গিবসন সেখানে দাঁড়িয়ে আছে, কোথাও যাবে না। ঠিক এই জায়গায় এসে একটা অ্যাব্রাপ্ট এন্ড হয় গল্পটির। কারণ আমরা জানি ছোট গল্পের নিয়মই তাই, ছোট গল্প আমরা তাকেই বলবো, শর্ট স্টোরি আমরা তাকেই বলবো যার একটা এই ধরনেরই অ্যাব্রাপ্ট এন্ড হবে, কিছু প্রশ্ন থেকে যাবে শেষে। শেষ হইয়া হইল না শেষ, রবীন্দ্রনাথের কথা যদি আমরা বলি। ছোট গল্প আমরা সেইভাবেই শেষ করি, কিছু প্রশ্ন থেকে যায় পাঠকদের মনে, পাঠকেরা ঠিক করে নেয়, বিবেচনা করে নেয় যে তাদের মিল হয়েছিল কি হয়নি, অ্যানাবেলের সঙ্গে তার বিয়ে হলো কি হয়নি, সেই প্রশ্ন পাঠকদের উদ্দেশ্যেই রেখে গেছেন, আমরা নিজেরাই সেটা বিবেচনা করে নেব। কিন্তু গল্পের মধ্যে আমরা একটা জিনিস ক্লিয়ার দেখতে পাই যে একটা মানুষ কিভাবে একটি মেয়েকে ভালোবেসে তার অল্টারনেটিভ লাভ এবং সাডেন লাভ যেটা তার জীবনে এসেছিল হঠাৎ করে এলমোড়ে আসার দিনে, কিভাবে তাকে পুরোপুরি বদলে দিল, কিভাবে তার পথ বদলে দিল, কিভাবে তার মত বদলে দিল, কিভাবে মানুষ হিসাবে জিমিকে বদলে দিল। তাই তার রিফরমেশনটা ছিল আর রিট্রিভ রিফরমেশন, তার সংস্কারটা আমূল সংস্কার। এটাই মূলত গল্পের বিষয়বস্তু। লাইন বাই লাইন নিশ্চয়ই পড়ানোর চেষ্টা করা হবে। আজকের ক্লাসে এই সামান্য ইন্ট্রোডাকশন আমি দিয়ে রাখলাম, আর ও হেনরি সম্পর্কে অল্প বিস্তর যেটুকু জানার প্রয়োজন সেটুকু আমরা এই ক্লাসে জানলাম। দেখা হবে পরবর্তী দিনে অন্য কোনো ক্লাসে। ততদিন সকলে ভালো থেকো, শুভেচ্ছা ও নমস্কার।